প্রিয় দর্শক, আর টিভি আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই অক্ষর, আমাদের এই বর্ণমালা রক্তে ধোয়া। আমরা 1952 সালের ভাষা আন্দোলন থেকে জুলাই বিপ্লব পর্যন্ত যতগুলো পদক্ষেপ দিয়েছি, প্রতিটি পদক্ষেপের সঙ্গে আমাদের রক্ত লেগে আছে। আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যের কথা বলে এবং আমরা সেই ঐতিহ্য এবং সংস্কৃতির ভেতর দিয়েই বাঁচতে চাই, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমাদের বর্ণমালা নিয়ে, আমাদের অক্ষর নিয়ে, আমাদের মাতৃভাষা নিয়ে। এবং আমাদের এই বাংলাদেশের প্রতিটি পেশাজীবী মানুষ রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সঙ্গে যুক্ত। প্রত্যেকেই সচেতন, প্রত্যেকেই চায় তার দেশ একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থাকুক, একটি সুস্থ সুন্দর জীবন যেন সকলে পায়। প্রিয় দর্শক, আমাদের আজকের এই আয়োজনে আছেন দেশের প্রখ্যাত ডার্মাটোলজিস্ট ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। তিনি শুধু যে ডার্মাটোলজিস্ট নন, তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বাস্থ্য সংস্কার কর্মসূচি তারও একজন সম্মানিত সদস্য এবং সেই সাথে সারা দেশের চিত্রনায়ক, নায়িকা, বিখ্যাত সব মানুষেরা রূপচর্চার জন্য হোক, যে কোনো সেবার জন্য হোক, তার কাছে যায়। আচ্ছা ডাক্তার শামীম, আমাদের দেশের চিকিৎসা পেশা নিয়ে অনেক রকম মতভেদ আছে, যে আমাদের দেশের মানুষ চিকিৎসার জন্য সবসময় দেশের বাইরে যেতে চায় এবং মানে লক্ষ লক্ষ বলবো না, কোটি কোটি টাকা ব্যয় করে তারা চিকিৎসা নেয়। আমাদের দেশে কিন্তু অসংখ্য চিকিৎসক, অসংখ্য এখন মেডিকেল কলেজ গড়ে উঠেছে, সরকারি বেসরকারি, কিন্তু কেন বাইরে যেতে চায়? কেন মানুষ বিদেশে চিকিৎসা করতে চায়, এই প্রশ্নটা কোথা থেকে আসলো? কারণ আমাদের দেশের ডাক্তারের কোনো অভাব নেই, কারণ আমাদের দেশে এখন প্রচুর বিশ্ববিদ্যালয়, মানে মেডিকেল কলেজই আছে 114টা। তারপরে আপনার ডাক্তার রেজিস্টার্ড এখন 1,20,000 প্রতি বছর, 10,000 করে বেরোচ্ছে। দ্যাট মিনস আগামী 10 বছর আরও 1 লক্ষ আসছে। ডাক্তারের কোনো অভাব নাই, বিশেষজ্ঞ ডাক্তারেরও কোনো অভাব নাই। সমস্যা হচ্ছে মানসিকতার আর সময়ের। 1 নম্বর হচ্ছে ডক্টররা নেগলেক্টেড একটা শ্রেণী, কারণ যেই পরিমাণ মেধা, দক্ষতা এবং পরিশ্রম একটা ডাক্তার বিশেষজ্ঞ হওয়ার জন্য করে, যেই বয়সে গিয়ে তারা বিশেষজ্ঞ হয়, সেই বয়সে গিয়ে যখন দেখে প্র্যাকটিসে নামে, তখন আর আসলে তার সেই মোস্ট অফ দ্য ডক্টরই আসলে সেই ইয়েটুকু পায় না। যৌবনের যে শক্তি, সেটা তখন আস্তে আস্তে অবশিত হতে থাকে। না, সেটা না শুধু, সেটা হচ্ছে কিছু কিছু মুষ্টিমেয় কিছু ডাক্তার যারা অনেক বেশি নাম করেছেন, দেখা যায় ভিড়টা তার দিকেই বেশি। এবং যারা অনেক ভালো ডাক্তার আছে না, যারা আসলে ওভাবে রোগীরা ওনাদেরকে পছন্দ করে, এটা অদ্ভুত মানসিকতা। শুধু ডাক্তারদের কথা বললে তো হবে না, আমাদের আমরা যারা ভোক্তা শ্রেণী আছে, যারা ডাক্তার পছন্দ করবো, যারা সেবা নেয়, তারাও চিন্তা করবে যে সব যেই স্টার ডাক্তার আছেন তার কাছে যাবেন, যার ক্যাপাসিটি কোনো মতেই একটা ডাক্তারের 20টার বেশি রোগী দেখছে। তাকে এখন ডাক্তার কি করবে? কেন সে দেখছে, তার উচিত ভাগ করে দেয়া। না, কেন সে দেখছে এটা বলার থেকেও বড় কথা কেন, কারণ মানুষ তো তাকে দেখাতে চাচ্ছে। মানসিকতাটা হচ্ছে যে কেন বিদেশে ডাক্তার দেখাতে চায়। এখন যে সমস্ত ডাক্তাররা ভালো, তারা আসলে রোগীর ভারে ভারাক্রান্ত, তারা ওইভাবে সময় দিতে পারে না। নাম্বার 1, সময় দিতে পারে না, কথা শুনতে চায় না। দিনে 100 রোগী দেখলে কি করে আপনি পেশেন্টকে সময় দিবেন? তো পেশেন্টের হিস্ট্রি মেকিং, তারপরে আপনার তার কথা শোনা, এই দুটো জিনিসই আমি মনে করি প্রধান অন্তরায়। এইটা আর আমার রোগীদের মানসিকতা, দুটো জিনিসই একটা কথা। দুটো জিনিস একদম ডাক্তাররা একদম আপনার শাখের করাতের মতো, দুই মতোই। যদি বড় ডাক্তার না দেখি, যদি অল্প সময় বা গম্ভীর না থাকে, তাহলে আমার ডাক্তার বোধহয় ছোটো এত কথা বলে কেন? তারপরে যদি আপনার টেস্ট না দেয়, ডাক্তার বোধহয় কিছুই জানে না, টেস্ট কেন দিল না, টেস্ট দিলে বোধহয় কমিশন খাচ্ছে। মানে আমাদের দেশের মানুষ সহজ সরল। আপনি জানেন যে প্রত্যেকটা হসপিটালের পাশে অসংখ্য দালাল শ্রেণী গড়ে উঠেছে এবং তারা তাদেরকে বিভ্রান্ত করছে, বলছে এদেশে হবে না, বাইরে তোমার ব্যবস্থা করে দিচ্ছি, অথবা এদেশে হলেও তোমার এই টেস্ট লাগবে। এবং টেস্টগুলো এমন সব ক্লিনিকে করানো হচ্ছে যেখানে টেস্টই হয় না, শুধু রিপোর্ট দেওয়া হয়। দালাল শ্রেণী যেটা আছে, এটা সব যুগেই ছিল। 80-র দশকের গোড়ার দিকে বাংলাদেশি প্রাইভেট এটার কালচারটা গড়ে ওঠে। তারপর আস্তে আস্তে করে ডাক্তারদের চরিত্র খারাপ করেছে, কিন্তু ডাক্তাররা না, এটা আপনাকে বুঝতে হবে। বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ডায়াগনস্টিক সেন্টার, তারাই ডাক্তারদেরকে উৎকোচ দিয়ে, কমিশন দিয়ে তাদের অভ্যাস খারাপ করেছে এবং ডাক্তারদের চরিত্র খারাপ করেছে। যে সমস্ত ওষুধ কোম্পানিগুলো আছে, তারাও তো তাদের ওষুধের এর জন্য তারাও তো এক্স্যাক্টলি প্রমোট করে, অনেকভাবে প্রমোট করে, কিন্তু ধরে সারা ওয়ার্ল্ডে কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। সারা ওয়ার্ল্ডের যে সবচেয়ে স্বীকৃত যে পদ্ধতিগুলো আছে, ডক্টরদের একাডেমিক কাজে তারা যদি কোনো কনফারেন্স করতে চায়, কোনো ট্রেনিং করতে চায়, সেই সমস্ত জায়গায় প্রণোদনা বা সহায়তা দেওয়ার কথা ছিল ওষুধ কোম্পানিগুলো। কিন্তু ওষুধ কোম্পানিগুলো মাসিক চুক্তিতে
আপনার ডাক্তারদেরকে চুক্তিবদ্ধ করে, আর তাদের ক্যারেক্টারটা ইন্টার্ন থাকা অবস্থাতেই খারাপ করে ফেলে। ইন্টার্ন হলেই তাদেরকে বিভিন্ন জিনিস গিফট করছে, এই সব নিয়ন্ত্রণের জন্য আপনি তো সংস্কার কমিটির সদস্য। জি, আমরা চেষ্টা কাজ করছি। করছেন। আমরা রিকমেন্ডেশন যা যা তৈরি করা দরকার বিভিন্ন বিষয়ে আমরা একটা রিকমেন্ডেশন তৈরি করেছি। তো এইটা আমরা তো একটা যুগ সন্ধিক্ষণে আছি। আমাদের দেশটাও আসলে মানে ট্রান্সফরমেশন হচ্ছে। তো সেই ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে এইটা একসময় কারেকশন হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। কারণ যারা সত্যিকার অর্থেই ভালো ডাক্তার, যারা সত্যিকার অর্থেই সৎ এবং যারা সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসে, এই সমস্ত ডাক্তার অনেক আছে আমাদের, অসংখ্য। এই সমস্ত ডাক্তাররা একদিন ভালো করবেই, এবং তার জন্য যদি আমরা প্রপার গণতান্ত্রিক পরিবেশ দিতে পারি এবং সব কিছু যদি আইনের শাসন ফিরিয়ে নিয়ে আসতে পারি এবং প্রত্যেক জবাবদিহিতাটা যদি নিশ্চিত করতে পারি, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। শুধু ডাক্তার তো সমাজের বাইরে কেউ না, প্রতিটা পেশা প্রতিটা জায়গার মধ্যেই আসলে নষ্ট হয়ে গেছে। আপনি কি জানেন যে আমাদের দেশের বাইরেও অনেক ডাক্তার বাইরে থেকে সেখানে চিকিৎসা করে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই তারা এখানে কাজ করে? হ্যাঁ, অসংখ্য আছে। শুধু তাই বলেন কেন, আপনি তো আমার সাবজেক্টে যদি বলি, যারা ডাক্তার না তারাও এই সমস্ত চিকিৎসা করছে। বিদেশের থেকে তো বিভিন্ন মানে সরি আমি মানে এভাবে বলা খুব মুশকিল, বাটপাড়ে ভরে গেছে বাংলাদেশ। না, তবু বলতে হবে, কারণ আপনি যদি আপনার পেশার যে ক্ষতগুলো না তুলে ধরেন তাহলে কিন্তু রোগীরা বুঝবে না এবং আমরা বুঝতে পারবো না। আমাদের সমস্যা একটাই, যে একটু কেউ বিদেশ থেকে নিয়ে আসলো, যেমন আমি যদি আমার সাবজেক্টে বলি, আমি আসলে আই ওয়ান্ট টু কনফাইন উইথ মাই সাবজেক্ট অনলি, না হলে অন্যান্যদের অনেক কিছু হবে। আমি যদি বলি আমরা যেমন আমি অ্যাস্থেটিক ডার্মাটোলজি বা আপনার অ্যান্টি এজিং নিয়ে কাজ করি, তো অনেক ধরনের জন আছে যারা শুধু গুগলের ডাক্তার বা বিদেশে থাকে, ডাক্তারও না, তারা বিভিন্ন নাম দিয়ে রিজেনারেটিভ মেডিসিন, অ্যান্টি এজিং, তারপরে আবার অনেক কিছু করে। নন ডাক্তার তারা অনেক কিছু প্র্যাকটিস করে ফেলছে, এখানে কি বিদেশ থেকে আসছে, পার্লারে বসে বিভিন্ন এই সমস্ত কাজ করে ফেলছে। বা অনলাইনে চটকদার, আগে যেমন আমরা ছোটোবেলায় দেখতাম ক্যানভাসার, রেলওয়ে স্টেশনে সিনেমা হলের সামনে ক্যানভাসাররা যেভাবে ক্যানভাস করে করে ওষুধ বিক্রি করতো, বা ট্রেনের মধ্যে, বাসের মধ্যে। এখন একটু ডিজিটাল ক্যানভাসার হয়েছে। ডিজিটাল ক্যানভাস মানে অনলাইনে এসে, বা ফেসবুকে এসে, ইউটিউবে এসে, টিকটকে এসে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন সেবা বিক্রি করে। একটা বিষয়, এটা খুবই, আমি জানি না কতটা সেন্সিটিভ হবে, আপনিও একটা রাজনৈতিক বিশ্বাস করেন। বাংলাদেশের চিকিৎসকরা রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত, নানা রাজনৈতিক দলের সদস্য, এবং তারা মনে করে যদি আমার বিশ্বাসের রাজনৈতিক দল ফিরে আসে আমি খুব দ্রুত প্রফেসর হব। এবং আমি লক্ষ্য করেছি যে তার নিজের পেশায় লেখাপড়া বাদ দিয়ে সারাদিন রাজনীতির পেছনে ছোটাছুটি করছে, এবং তার ফলে যে আমাদের দেশের যে রোগীর যে সেবা পাওয়ার জায়গা সেটা কিন্তু খুবই স্লথ এবং খুবই দুঃখজনকভাবে বলতে হবে যে রোগীরা সেই সেবাটা পাচ্ছে না। কারণ সে তো সারাদিন রাজনীতি করার জন্য ঘুরছে, পদ পদবীর জন্য ঘুরছে, কখনো মন্ত্রীও হতে চায়। এরকম ডাক্তারদের সংখ্যাও কম না কিন্তু বাংলাদেশে, এবং তারা সারাক্ষণ রাজনীতি করছে। পড়াশুনো বাদ দিয়ে একজন ডাক্তারকে কত লেখাপড়া করতে হয়, আমি একটা উদাহরণ আপনাকে দিতে পারি। আমি একবার ভেলোরের চিকিৎসার জন্য গিয়েছিলাম, আমার ডাক্তার ছিল ডক্টর নরসীমান। আমি যখনই যেতাম তার চেম্বারে আমাকে উনি ডাকতেন, কারণ আমার একটা কবিতার বই তাকে আমি উপহার দিয়েছিলাম। তিনি কবি বলে আমাকে খুব পছন্দ করতেন, আমাকে ডাকতেন কী সমস্যা, ঠিক হচ্ছে কি না। আমি প্রায় যেতাম ইচ্ছা করে। চেহারা খুব সুন্দর ছিল, খুব ইয়াং প্রফেসর। আমি দেখতাম যখনই যাচ্ছি তখনই উনি পড়াশুনো করছে, উনি কিন্তু পড়েই যাচ্ছে, এগুলো চোখ তুলে হয়তো দু একটা কথা বলতো। তা আমি বললাম যে আপনি সারাক্ষণই তো পড়াশুনো করেন, একজন ডাক্তারকে সবসময় তার লেটেস্ট যে বিষয়টা সেটা জানতে, আমাদের দেশে তো তা হয় না। প্রচুর একাডেমিক ডাক্তার আছে আমরা যারা পড়াশোনা করার জন্য শুধু বই পড়তে হবে এমন কিছু না, কনফারেন্স করলে বা বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করলে অনেকভাবে শেখার বা জার্নাল ইয়ে করে অনেক কিছু করা যায়। বাংলাদেশে একাডেমিক এনভায়রনমেন্টটা ভালো ছিল খুব। বাংলাদেশের ডাক্তারদের কোয়ালিটি, এই বাংলাদেশের ডাক্তাররাই যখন বাইরে গিয়ে কাজ করার সুযোগ পায় অনেক ভালো হয়। বাংলাদেশ এতটা রাজনৈতিক সংশ্লিষ্টতার দরকার আছে কিনা? না, এত রাজনৈতিক সংশ্লিষ্টতা অবশ্যই দরকার নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে কালচার গড়ে উঠেছে, আপনি কোয়ালিফাইড হলেও তো আপনি জায়গা পাবেন না। সেটাই, তাই আপনি যদি এখন কোয়ালিফাইড হন তারপরেও আপনাকে এটাই করতে হবে, কারণ আপনি আপনার নিজস্ব জায়গার মধ্যে। কারণ ডাক্তাররা, এক নম্বর আপনি প্রথমে বলেছেন ডাক্তাররা রাজনৈতিক সচেতন, কিন্তু বাংলাদেশে যদি একটা ছোট্ট কেক ধরি, এই পরিমাণ ছোট একটা কেকের মধ্যে এই পরিমাণ ব্রেইনি লোকগুলো খেলাধুলা করে, সো দ্যাট পিস অফ কেক ইজ ভেরি স্মল। তো এখানের মধ্যে এটা নিয়ে খুবই মুশকিল। এখানের মধ্যে একদম গোবেচারা বা যারা শুধু একাডেমিশিয়ান তারা আসলে পিছনে পড়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। বাট এটাও সত্য কথা, যারা আমার এক্সপিরিয়েন্সে বলে, যারা অনেক অযোগ্য লোকেরাও কিন্তু বড় বড়
পদবি পাচ্ছে, পায়। পায় নাকি? রাজনৈতিক কারণেই তো পায়। রাজনৈতিক কারণে অযোগ্য লোকেরা হ্যাঁ অনেক পদবি একটু সহজে পেয়ে যায়, এটা 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 সত্য। তখন একজন মেধাবী ডাক্তার কিন্তু বিদেশ যাওয়ার চিন্তা করে না, মেধাবী ডাক্তার কোনোদিনও বিদেশ যাওয়ার ব্যাপার না। মেধাবী ডাক্তার যদি মেধাবী হয় আর রাজনৈতিক সচেতন হয় তাহলে তার অন্যভাবে ফ্লারিশ করার অনেক সুযোগ আছে। কিন্তু সমস্যা বাংলাদেশে যেটা আমি যেটা মনে করি, ইনক্লুডিং মি সহ, সেটা হচ্ছে আমরা গাছের উপরেরটাও খাবো, নিচেরটাও কুড়াবো, দুটাই লাগবে। আমার প্রফেসরও হতে হবে, আমার প্র্যাকটিসও ভালো হতে হবে, আমাকে ঢাকাতেই থাকতে হবে। এই যে আমাদের মানসিকতা, এটা বদল হবে, হতেই হবে, না হয়ে উপায় নেই। কারণ এখন মনে করেন যে সংস্কার আপনারা করতে চাচ্ছেন তার প্রায়োগিক দিকটা ভালো, শুভ ফল বয়ে আনবে। আমরা যেটা বলেছি এটা আসলে চিকিৎসকদের এবং জনসাধারণের প্রাণের দাবি, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা আসলে কাজ করছি। আমরা সত্যি সত্যি করে মনে করি যে আর আপনার দুধ আর ঘি কখনো একদমে বিক্রি হতে পারে না। আমার ধারণা 2-4 বছরের মধ্যে বাংলাদেশ একটা প্রপার ট্র্যাকে উঠে যাবে এবং বাংলাদেশ এটার প্রসপেক্ট অনেক বেশি। আর আমাকে সবাই এক কথা বারবার বলে যে তুমি কেন বিদেশে থাকলা, তুমি বিদেশে থাকলে আরও ভালো করতে। হ্যাঁ, বিদেশে থাকলে হয়তো আমি আরও ভালো করতাম, কিন্তু দেশে কাজ করার যে আনন্দ, মানুষ সেবা করার যে তৃপ্তি, সেটা পৃথিবীর কোনো কিছুতে পাওয়া সম্ভব। আচ্ছা শামীম ভাই, এটা স্বীকার করেন আপনি যে আমাদের প্রায় 55 বছর হতে চলল স্বাধীনতা অর্জনের, আমাদের দেশে একটা আন্তর্জাতিক মানের বড় হসপিটাল আমরা কি গড়ে তুলতে পেরেছি? অনেক টাকা এক্স্যাক্টলি যদি টোটাল বলেন তাহলে পারিনি, এটা কোনো, কিন্তু পারতাম আমরা। আমাদের আরও 5-7টা আমাদের ডাক্তাররা আসলে মানে একাডেমিক্যালি অনেক সাউন্ড এবং তারা পরিশ্রমী, তারা পড়াশোনা করে। তারা, আপনি যদি আসলে দেখেন যে আমি আসলে বলতেই হচ্ছে, এখানে সুযোগ পেয়েছি, এভাবে তো কোনো জায়গায় প্রশ্ন করে না। তো কোনো জায়গায় আপনি যদি পিজি হসপিটাল মানে লাইব্রেরিতে গিয়ে দেখেন, হোস্টেলে গিয়ে দেখেন, দেখবেন যে একটা ডাক্তার কী পরিমাণ পড়াশোনা করে। তো পড়াশোনা যেই পরিমাণ করে তার আউটপুট তারা ঠিকমতো পায় না। একটা ডাক্তার যে পরিশ্রম করে, পোস্ট গ্রাজুয়েশন করে বা যে কোনো কাজ করে, সমাজে তার স্বীকৃতি সেরকমভাবে নাই। একটা বিষয় বলবেন, যে প্রযুক্তি সারা এখন এই 21 শতকে যে চিকিৎসার যে প্রযুক্তির অসম্ভব উন্নয়ন ঘটেছে, সেই উন্নয়নের সঙ্গে প্রযুক্তির সেই জায়গায় আমাদের চিকিৎসকরা কতটা যেতে পারছে? আমাদের সমস্যা হচ্ছে যেটা হচ্ছে সরকারিভাবে অনেক পিছিয়ে আছে। কারণ সরকারিভাবে যেটা হয়েছে এতদিন ধরে, যদি 100 টাকার মেশিন হয়, কিনেছে 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, বাকিটা পুরোপুরি একটা তৃতীয় পক্ষ মধ্যস্বত্বভোগীরা খেয়ে ফেলেছে। ডাক্তারদের ওই মেশিনের সাথে একটা বাইরে যারা মেশিনের সাথে সম্পর্কিত না, এই সমস্ত লোকদেরকে ট্রেনিং দিয়ে নিয়ে এসছে। তো সো দ্যাট মেশিনও অত আপনি যদি মানব সম্পদ উন্নয়নে ডক্টরদের ট্রেনিংয়ের পিছনে যদি আসলে ব্যয় করতেন তাহলে অনেক ভালো হতো। আর 2 নম্বর কথা হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাতে, আমরা যেটা বলেছি, স্বাস্থ্য খাতে আসলে একেবারে যে ভয়াবহ দুর্নীতি, না দুর্নীতি তো আছেই, প্লাস সবচেয়ে বরাদ্দ অত্যন্ত কম। যে কোনো দেশে, এই পুরো সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে কম জাতীয় বাজেটের বরাদ্দ আমাদের। একটা ভালো দেশে জিডিপির 5% বরাদ্দ দেওয়া লাগে আপনার চিকিৎসকদেরকে। বাংলাদেশে তো জিডিপির বরাদ্দ বাজেই করলাম, বাজেটেরও 2% বরাদ্দ হয় না। আর যেই বাজেটটা বরাদ্দ হচ্ছে তার মধ্যে দুর্নীতি হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে তারা ঠিকমতো ব্যবস্থাপনা করতে না পারার কারণে অনেক টাকা ফেরতও চলে যায়। যে সমস্ত প্যাথোলজি গড়ে উঠেছে, অসংখ্য প্যাথোলজি দেখতে পাচ্ছেন বাগানে, এখানে ওইখানে সব জায়গায় ভাই গেলে ব্লাড টেস্ট, তো এইটা নিয়ন্ত্রণ হচ্ছে না। ব্লাড টেস্ট করে তো খারাপ কিছু না ভাই, এখন মূল কথা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ঠিকমতো হচ্ছে না। এই যে বললেন যে মানে একেবারে নিম্নমানের, এইটা তো মানুষের। আমি একটা কথা বলি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আপনি যদি সরকারি জায়গার মতো প্রপারভাবে ব্যবস্থাপনা, ডাক্তাররাই তো চায় না, এরাও তো চায় না ওখানের মধ্যে করতে, কারণ ওখানে সবচেয়ে ভালো জিনিসগুলো ওখানেই আছে। ওই যে বললাম যে ওখানের মধ্যে না পেয়ে তখন প্রাইভেট সেক্টর যদি না থাকতো, তাহলে তো বাংলাদেশের মানুষ না খেয়ে, না চিকিৎসা পেয়ে মরতো। মানুষ তো না চিকিৎসা পেয়ে মরছে না। হ্যাঁ, বাংলাদেশের অন্যান্য খাতগুলোকে আপনি যুধিষ্ঠির বানান, ডাক্তাররাও যুধিষ্ঠির হয়ে যাবে, ডাক্তাররাও সৎ হয়ে যাবে। শুধু ডাক্তাররা সমাজের বাইরে না, যখন সে দেখবে যে আমার অন্যান্য লোক দুর্নীতি করে ক্লাসের সবচেয়ে ব্যাক বেঞ্চার এত টাকা কামাই করতেছে, তখন সে যখন ডাক্তার হয়েছে দেখবে যে আমারও একটু সুযোগ আছে। ডাক্তাররা সমাজের বাইরে না, তারাও অনেকে জড়ায় পড়ে। আমি শামীম ভাই, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একজন ডাক্তার যদি একটু ভালো ডাক্তার, একটু নাম থাকে, সে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করে। আমি সেটাই বলছি, তো একমাত্র এই কিন্তু সেই সংখ্যাটা খুব বেশি না, সেটাই তো বলছি আমি। তো আমাদের মানসিকতা এরকম, আপনি এতক্ষণ বসে থাকবেন কেন? আপনি এক ডাক্তারে 100 ডাক্তার, যে ডাক্তারের সিরিয়াল, তার কাছে যাবেন কেন? আপনার 2টা পর্যন্ত রোগী দেখতে পারে, কিংবা 20টা, আপনি 30টাই রোগী দেখেন না, কোনো অসুবিধা নেই, ভালো করে দেখেন। আপনি 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট করে দেখেন। আমার ধারণা প্রত্যেক ডাক্তার তাই চায়, কিন্তু অনেক যখন বড় ডাক্তার হয়ে যায়, যখন দেখে যে আর সামলানো যাচ্ছে না, আর সে তো টাইম দিয়েই মানে টাকাটা অর্জন করছে। আপনি এইভাবে কথা বলতে পারেন না, কারণ কি আপনি ডাক্তারের নেয়। আমি লক্ষ্য করেছি যে অনেকে আছে, যেরকম আমাদের দেশের একজন চিকিৎসক মাত্র 300 টাকা নেন
প্রফেসর ইবিএম আব্দুল্লাহ আমি জানি স্যার 300 টাকা নেন। অনেক ডাক্তার আছে যারা 500 টাকা 800 টাকা করে, তো তাদেরকে পছন্দ করেন না আপনি, তাদেরকে তারা তো জানে জিনিসটা। তো আপনি একজন ডাক্তারই সব জানবে, একজন ডাক্তারের কাছে সব কিছু করতে হবে, সেটা তো ঠিক না। আপনার কাছে তো অনেক চিত্রনায়ক নায়িকারা আসে, মানে তারা কি আসে শুধুমাত্র তাদের মানে ইয়েটা বাড়ানোর জন্যে, মানে তারা তাদের তারুণ্য ধরে রাখার জন্যে, না কি মানে একজন ডার্মাটোলজিস্টের কাছে তার মানে গ্লো করার জন্য, তার ফেসটাকে আরও বেশি উজ্জ্বল করার জন্য? শুনেন, প্রত্যেকটা মানুষ চায় তার বয়সটা ধরে রাখতে। এখন নায়ক নায়িকাদের একটা টাইম লিমিট, খুবই একটা ছোট টাইমের মধ্যে তারা নায়ক হিসেবে থাকতে পারবে, তারপরে নায়কের বাবা হয়ে যেতে হবে অথবা নায়কের মা হয়ে যেতে যাবে, যেটা তারা অ্যাকসেপ্ট করতে চায় না। তো সেহেতু তাকে তরুণ থাকতে হয়। তরুণ থাকতে হলে এখন অনেক ধরনের চিকিৎসা আছে, যেটা আপনার অ্যান্টি এজিং বলি আমরা, সেটা করতে হবে। আর স্কিনের যত্ন নেওয়ার বিষয় তো আছে, গ্লো করার বিষয় তো আছে। এগুলো সব মিলিয়ে তারা তার লাইফস্টাইলটাকে চালু রাখার জন্য এবং তাদের সব কিছু ঠিক রাখার জন্য, বয়সটা ধরে রাখার জন্য আমাদের কাছে আসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। আমরা যাচ্ছি বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। শুধু দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। ফিরছি বিরতি থেকে, যাচ্ছি ডক্টর শামীমের কাছে। আমরা জানি যে আমাদের দেশের অনেক বাবা মাই চায় যে তার মেয়েটাকে সুপাত্র অর্থাৎ ডাক্তারের কাছে বিয়ে দিবে। এখন আপনি একজন ডাক্তার, আপনি নিশ্চয়ই এরকম চাপের মুখে পড়েছিলেন যে অসংখ্য ভালো ভালো পাত্রীরা আপনাকে চাপ দিয়েছে, তার বাবা মা, যে আমার মেয়েটা এই ডাক্তার। আমি ট্রেনটা অনেক আগে মিস করে ফেলেছি, বিকজ আই গট ম্যারিড এট দ্য এজ অফ 21। 21 বছর বয়সে বিয়ে করে ফেলেছি। এই সুযোগটা পাওয়া যায় না। চাপের মুখে পড়লে পরে আফসোসের মুখে পড়েছি। একজন চিকিৎসক হিসাবে আপনার স্বপ্নের কথা যদি আপনি একটু আমাদের জানান। আমার স্বপ্ন, বাংলাদেশের সবগুলা স্বাস্থ্যখাত আন্তর্জাতিক মানে যেতে হবে। আমি আমার সাবজেক্টকে বলতে পারি যে আমি আমার সাবজেক্টকে প্রাইভেটে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইউরোপিয়ান আমেরিকান স্ট্যান্ডার্ডে উন্নতি করেছি। এবং আমার সাথে যারা অ্যাসোসিয়েটেড ডাক্তার আছে, আমি জানেন আপনি ADSB প্রেসিডেন্ট, সার্কের ভাইস প্রেসিডেন্ট এবং ডার্মাটোলজিক্যাল সোসাইটিরও মেম্বার আমি। তো সো দ্যাট আমার যে ফ্যাটার্নিটি, সেখানে আমি আমার ইয়াংস্টারদেরকে মানে আরও বেশি তুলে রাখে, আরও বেশি ট্রেন করে আমি এদের মাধ্যমে বেঁচে থাকতে চাই। এটা আমার স্বপ্ন। আর স্বপ্ন তো দেখি যে বাংলাদেশ চিকিৎসা সেবায় পৃথিবী থেকে আসবে রোল মডেল হিসেবে বাংলাদেশ হবে, যেখানের মধ্যে বাংলাদেশে মেডিকেল ট্যুরিজম হিসেবে আসবে, যে বাংলাদেশে চিকিৎসা করতে আসবো, তার সাথে সাথে আমি একটু কক্সবাজারটা, সুন্দরবনটাও ঘুরে যাব বা কোনো একটা জায়গায় ঘুরে যাব, পর্যটনের সঙ্গে যুক্ত করে দেওয়া যাবে। জি, সাধারণ একটা কথা আপনি বলেছেন, ডার্মাটোলজির একটা বড় হসপিটাল আন্তর্জাতিক মানের এদেশে হোক, আমাদের ঢাকায় হোক কিংবা আমাদের আছে। কিন্তু আমাদের যে ক্লিনিক, আপনি গিয়েছি আপনার আমাদের ক্লিনিকে যা আছে, এইটা পুরো সাবকন্টিনেন্টে কোনো ক্লিনিক নাই। আমিও চাই যে এরকম আরেকটা অনেক বড়, যেখানে সব সাধারণ মানুষ এসে চিকিৎসা নিতে পারবে, এবং বিভাগীয় পর্যায়গুলোতেও যেন এরকম হসপিটাল আপনার। আমার এটাই প্ল্যান, ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট। সেটা সারা বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে যদি থাকে, মানুষ আরো সেবাটা নিতে পারবে। আমার প্ল্যান হচ্ছে যে একটা বড় হসপিটাল করব, যেই হসপিটাল অনেক বড় হবে, যেখানে আমাদের সবকিছু থাকবে। বেসরকারি হসপিটাল যেখানে বলা হয় যে রোগী গেলেই তাকে মিনিমাম 10 লক্ষ টাকা, মিনিমাম 5 লক্ষ টাকা ফিস না দিয়ে সে আর আসতে পারে না, ব্যাক করতে পারে না। এখানে একজন সাধারণ মানুষ চিকিৎসা নিতে গিয়ে এই যে অজস্র অর্থ তাকে ব্যয় করতে হয়, তার শর্তের বাইরে। বড় 5 স্টার হসপিটাল যেগুলো আছে, ওখানের মধ্যে পার্থক্য শুধু ডাক্তারিতে না, আসলে এখানে সেবার পার্থক্য আছে। আপনি চাইবেন আপনার পিছনে প্রত্যেক সময় আপনি এই ধরনের সার্ভিসগুলো চাইবেন, টাকাটা সার্ভিসের উপরে, টাকাটা আসলে চিকিৎসার উপরে না। আমি কথা বুঝাতে পেরেছি আপনাকে? আপনি সার্ভিসের উপরে চিকিৎসা, মানে আপনার টাকাটা নির্ধারণ করা হবে। কিন্তু আমি সেই টাকাটা দিতে চাই যদি আমি পরিপূর্ণ সেবাটা পাই। আপনি পুরো বাংলাদেশ থেকে সিস্টেমটাকে যদি ঠিক না করেন, শুধু ডাক্তারদেরকে অন্যদের মতো করে ভাবলেন, সিস্টেম পরিবর্তন করতে হবে। এক্স্যাক্টলি, যেটা সংস্কারের মধ্যে আপনি আছেন, সেটা কি আপনি মনে করেন যে সংস্কার করা সম্ভব হবে? অফকোর্স হবে, অবশ্যই। আমরা তো একটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম একটা দীর্ঘ পরিকল্পনা নিয়েছি। সেই অনুযায়ী যদি গভর্নমেন্টকে বোঝাতে পারি, দেশের মানুষের জন্য আপনি যদি কিছু বলেন। বাংলাদেশ অসম্ভব সুন্দর একটা দেশ, আমাদের ডাক্তাররাও অনেক ভালো। আমাদের শুধু সমস্যা হচ্ছে একটাই, যদি আমরা এমন একটা এনভায়রনমেন্ট দিতে পারি যেখানে মেধা পাচার হবে না, যে ব্রেন ড্রেনগুলো হয়ে যাচ্ছে, সেটা খুবই মানে এটা যদি আমরা আসলে প্রিভেন্ট করতে পারি, বাংলাদেশ আবার, আমি স্বপ্ন দেখি বাংলাদেশ আবারও একেবারে স্বপ্নের মতো ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। অনেক ধন্যবাদ ডক্টর শামীম। আমরা চাই যে আপনার স্বপ্ন সফল হোক এবং বাংলাদেশের চিকিৎসা একটা আন্তর্জাতিক মানে গিয়ে উন্নীত হোক, এবং আমাদের দেশের মানুষ সত্যিই সুন্দর হয়ে উঠুক এবং নিরোগ হোক, যেন তাদের ডাক্তারের কাছেই যেতে না হয়।
এরকম একটা দেশ আমরা চাই। তখন তো বিপদ। না বিপদ না, ডাক্তার কাছে যাবেন, তারা তো আপনার সারা জীবন বেঁচেই থাকবেন। এই কি জীবন বলে এটা, আপনার মৃত্যুহীন জীবন হবে মৃত্যুহীন আপনার। জীবন। এবং আমরা জানি যে পৃথিবী সেই দিকেই যাচ্ছে যে মানুষ একটা অনেক দিন দীর্ঘায়ু পাবে। এখন দীর্ঘ পাচ্ছে তো, গড়াই অনেক বেড়েছে না, বেড়ে গেছে অনেক বাংলাদেশে। বেড়েছে, অনেক বেড়েছে। আপনি অনেক ভালো থাকবেন, সে গড় আয়ুর মধ্যে আপনি যেন পড়েন এবং অনেক দিন মানুষের সেবা দিতে না পারেন। না, আমরা সেই এখন তো প্রত্যাশা এখনো করি। আমাদের গড় আয়ু আপনার 72 থেকে 74-এর মধ্যে উঠেছে, বাট এটা শিগগিরই আরো অনেক হয়ে যাবে। যারা মোটামুটি হেলদি লাইফ লিড করে, ভালো থাকে, সুখে থাকে, সুখের মানে আবাদ যারা করে তারা সবাই 80-85 বাঁচছে। আমরা ডক্টর শামীমের কাছে অনেক আশার কথা শুনেছি, তার স্বপ্নের কথা শুনেছি, এবং এই সুজলা সুফলা বাংলাদেশ একদিন সেই স্লোগানটিকেই বুকে ধারণ করে বাঁচবে, স্বাস্থ্যই সকল সুখের মূল। এবং আমরা সেই জায়গায় যেতে চাই, তিনি সেই জায়গার জন্য কাজ করছেন। তার সাথে যারা অন্য অন্য চিকিৎসকরা আছেন তারা নিশ্চয়ই তার এই কথাগুলো শুনবেন এবং তার এই আদর্শে বিশ্বাস করবেন, দেশের মানুষকে সেবা দেবেন। আমাদের আর দেশের বাইরে গিয়ে বিড়ম্বনা পোহাতে হবে না, সেটি আমরা প্রত্যাশা করি।